বসে পড়লো। জাঙ্কুক তের জন্য তার পছন্দের খাবার রান্না করে এনেছে। তে কোনো কিছু না ভেবে হাঁ করলো আর জাঙ্কুক সুন্দর করে টেক খাওয়াচ্ছিল। কি টেস্ট খাবারের! এই বেটা দেখছি অনেক ভালো রান্না করতে পারে, কিন্তু রান্নাটা যে ভালো হয়েছে এটা ওনাকে বুঝতে দেওয়া যাবে না, না হলে বলা তো যায় না, বেশি খাইয়ে দিতে পারে। টেক খাচ্ছে আর মাঝে মধ্যে জাঙ্কুকের দিকে আর চোখে তাকাচ্ছে, যেটা জাঙ্কুক বুঝতে পারছে না। তেল খাওয়া শেষ হলে জাঙ্কুক প্লেটটা নিয়ে রান্না করে চলে এলো। তারপর এই প্লেটের মধ্যে খাবার নিয়ে সেও খাবার নিল। খাওয়া শেষ করে জাঙ্কুক হাত ধুয়ে একটা গার্ডকে ডেকে সবকিছু গুছিয়ে নিতে বলল। ড্যান তের কাছে আসলো। তের কাছে এসে কোনো কথা না বলে তের হাত পা খুলে দিল। তারপর তার হাত ধরে তাকে একটা রুমের মধ্যে নিয়ে আসলো। এই রুম স্পেশালি তোমার জন্য গুছিয়ে রাখা হয়েছে। এটা ওয়াশরুম। হাত মুখ ধুয়ে ঘুমিয়ে পড়ো, আর কোনো কিছু দরকার হলে আমায় ডাক দিবে, আমি চলে আসবো। আর হ্যাঁ, ভুলে এখান থেকে পালানোর চেষ্টা করবে না, কারণ বাড়ির সব জায়গাতে আমার বডিগার্ড রয়েছে। পালাতে চাইলেও পালাতে পারবে না, কারণ ওরা তোমায় ধরে ফেলবে। আর একবার যদি পালাতে গিয়ে ধরা পড়ে যাও তাহলে তোমার কি অবস্থা হবে সেটা তখনই বুঝতে পারবে। এখন তাহলে আমি গেলাম, তুমি ঘুমিয়ে পড়ো। কথাগুলো বলে জাঙ্কুক রুমের দরজাটা বাইরে থেকে বন্ধ করে চলে গেল। ব্যাটা ওয়ার্নিং দিয়ে গেল নাকি হুমকি দিল? দূর, এসব ভেবে আমার লাভ নেই, আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমিয়ে পড়ি। এরপর ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়লো। বিছানা একদম তুলার মতো নরম, তাই ঘুম আসতে তার বেশি সময় লাগলো না। ঘুম ভাঙলো কারো হাতে ছোঁয়া পেয়ে। চোখ খুলতে সে দেখলো জাঙ্কুক তার মাথার পাশে বসে আছে আর তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। জাঙ্কুককে এতটা কাছে দেখে সে ভয়ে লাফ মেরে উঠলো। কি হলো বেবি, তুমি উঠে পড়লে কেন? আপনি আমার কাছে এসে বসে কি করছিলেন? দেখছিলাম তোমাকে সাজালে বেশি সুন্দর লাগবে নাকি না সাজালে। মামা মানে আমাকে সাজাবেন কিসের জন্য? বিয়ের দিন তো বউকে একটু হলেও সাজতে হয়, তাই না? বিবি বিয়ের দিন মানে কার বিয়ের কথা বলছেন? আর বউকে কেন? তুমি বউ, একটু পরে তো আমাদের বিয়ে হবে, তারপর তুমি হবে আমার বউ আর আমি হব তোমার স্বামী। জাঙ্কুকের কথা শুনে টের মনে ভূমিকম্প হতে শুরু হলো। তাহলে আজকে আমি বিয়ে করার জন্য জাঙ্কুক এখানে আমাকে ধরে রেখেছে, কিন্তু আমি তো ওনাকে ভালোবাসি না, বিয়ে তো প্রশ্নই উঠে না। এখন আমি কি করব? হে উপরওয়ালা, প্লিজ আমাকে এই শয়তানটার কাছ থেকে বাঁচাও। গাড়ি চলছে আর পেছনগুলো বাতাসের সঙ্গে হাওয়ায় উঠছে। জাঙ্কুক ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে তের দিকে তাকাচ্ছে। বাতাসের মধ্যে তের চুল উড়াউড়ি করছে আর তে বারবার হাত দিয়ে তার সামনের চুলগুলো কানের পিছনে নিয়ে যাচ্ছে। একটু আগে জাঙ্কুকের মুখ থেকে তার আর জাঙ্কুকের বিয়ের কথা শুনে তের পুরো দুনিয়া উলটপালট হয়ে গেছিল। নিজেকে কিভাবে শান্ত করবে ভেবে পাচ্ছিল না তে। ইচ্ছা করছিল তখনই জাঙ্কুককে কোনো রকম ফাঁকে দিয়ে পালিয়ে যেতে, কিন্তু সেটা আর করতে হলো না, কারণ পরক্ষণেই জাঙ্কুক ফিক করে হেসে দিয়ে বলল, আরে আমি তো মজা করছি, তুমি তো দেখছি কথাটা সত্যি সত্যি নিয়ে ফেলেছ। আমাদের দুজনের এখন পড়াশোনা শেষ করার বাকি রয়েছে, এখনো যদি আমরা বিয়ে করে ফেলি তাহলে দুজনের ক্যারিয়ারে নষ্ট হয়ে যাবে। সো এসব নিয়ে তোমায় এত চিন্তা করতে হবে না, আগে দুজনের পড়ালেখা শেষ হোক, তারপর একনের বাসায় বিয়ে বিষয়ে কথা বলবো। জাঙ্কুকের এই কথাগুলো শুনে টের মধ্যে যেন পান পেরে আসে। সে যা যা ভেবেছিল তা সত্যি নয়, জাঙ্কুক জাস্ট ওর সাথে মজা করছে আর কিছু না। আসলে জাঙ্কুক তখন টের সাথে মজা করার জন্য তাদের বিয়ের বিষয়টা বলেছিল। বিয়ের কথা শুনে তে কেমন রিয়েক্ট করে এটা দেখতে চেয়েছিল জাঙ্কুক। তে আর জাঙ্কুক এখন গাড়ি করে ভার্সিটিতে যাচ্ছে। গাড়িটা জাঙ্কুকেরই, তার পার্সোনাল গাড়ি। জাঙ্কুক থেকে নাস্তা করে তার সাথে করে ভার্সিটিতে নিয়ে এসেছে। এদিকে তে গাড়িতে চুপ করে বসে আছে। কি হলো, এভাবে চুপ করে বসে আছো কেন? মন খারাপ নাকি? এতক্ষণ ধরে একদিনের রাস্তা থেকে তাকিয়ে ছিল তে। হঠাৎ জাঙ্কুকের কথায় তার ঘোরটা কাটলো। হ্যাঁ না, এমনি বসে আছি, একটু তাড়াতাড়ি গাড়ি চালান না, না হলে ক্লাস মিস হয়ে যাবে তো। আমি আছি তো, আমি থাকতে তোমার ক্লাস মিস হবে না। দরকার হলে স্যারকে ফোন করে বলবো আর 5 মিনিট পর ক্লাস শুরু করতে। বড়লোক বাবার ছেলে হয়েছে বলে মুখে বড় বড় কথা বেটায়। উনি মনে হয় ভার্সিটির প্রিন্সিপাল স্যার, যে ওনার কথাই সব স্যারেরা মেনে চলে। এদিকে কিছুক্ষণ পর গাড়ি ভার্সিটির কাছে চলে আসলো। তে বলতে চাচ্ছিল তাকে ভার্সিটির বাইরে নামিয়ে দিতে, কিন্তু সে কিছু বলার আগে জাঙ্কুক গাড়ির গতি বাড়িয়ে ভার্সিটির ভিতরে ঢুকে পড়লো। ভার্সিটির এক কোণে গিয়ে জাঙ্কুক গাড়ি থামালো। শোনো বেবি, এখন থেকে আমি ছাড়া আর কোনো ছেলের সাথে ভুলেও কথা বলবে না। যদি তোমায় কোনো ছেলের সাথে কথা বলতে দেখি তাহলে কিন্তু শাস্তি এবারের চেয়েও আরো ভয়ঙ্কর হবে। আমি কি বলেছি মনে থাকবে? ওকে, এবার ক্লাসে যাও। আর শোনো, ভার্সিটি ছুটি হলে বাইরে এসে গেটের কাছে দাঁড়িয়ে থাকবে। আমি তোমায় গাড়ি করে বাসায় ড্রপ করে দিব। আমার এক বান্ধবীর বাসা আমাদের বাসার পাশে
যাচ্ছি, আমি আর ও একসাথে ভার্সিটিতে যাওয়া আশা করি। আমি ওর সাথে চলে যাব, আপনাকে অযথা কষ্ট করতে হবে না। এ মিথ্যে বলল, যাতে তাকে আর জাংকুকের পাল্লায় না পড়তে হয়। ওকে ফাইন, তুমি যেহেতু তোমার ফ্রেন্ডের সাথে যেতে চাও তাহলে যাও, আমি না করব না। যাও এবার ক্লাসে যাও। তে কিছু না বলে গাড়ির দরজা খুলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তার বান্ধবীদের কাছে বসে থাকে আর জোরে জোরে শ্বাস ছাড়তে লাগলো। এদিকে জাংকুকের সাথে থাকায় এতক্ষণ যেন তের দমটাই বন্ধ হয়ে যাচ্ছিল, কিন্তু এখন তার মনে শান্তি লাগছে। এদিকে তার এমন অবস্থা দেখে লিসা বলে উঠলো, তোর কি হয়েছে রে, এভাবে জোরে জোরে শ্বাস ছাড়ছিস কেন? আর বলিস না, অনেক বড় একটা বিপদের হাত থেকে বেঁচে এসেছি। এমন বিপদ? কিছু বলতে যাবে তে, তখনই তার মনে উঠলো, না, এদেরকে ওনার বিষয়ে কিছু বলা যাবে না, না হলে পরে নিজেরই সমস্যা হবে। কিরে চুপ আছিস কেন বল? আরে না, তেমন কিছু না। ভার্সিটিতে আসার সময় একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, কিন্তু ভাগ্য ভালো, একটুর জন্য বেঁচে গেছি। কি বলেছিস সব? তুই ভার্সিটিতে কিভাবে এসেছিস? কিভাবে আসবো, রাস্তা রিক্সা খুঁজে পাইনি, তাই হেঁটে হেঁটে এসেছি। কিন্তু আমরা যে দেখলাম তুই জাংকুক ভাইয়ের গাড়ি করে এসেছিস, আর ওনার গাড়ি থেকে বের হয়ে না ক্লাসে আসলি। হ্যাঁ, আমিও তো দেখেছি। এই যা, যেটা লুকাতে গিয়ে মিথ্যা বললাম সেটাই এদের নজরে পড়ে গেল, এখন এদেরকে কি বলবো? চুপ করে কি ভাবছিস? তুই না হেঁটে হেঁটে ভার্সিটিতে এসেছিস, তাহলে জাংকুক ভাইয়ের গাড়িতে কি করছিলি বল? না, আসলে ইয়ে মানে হয়েছে কি, উনি তো আমায় ওনার গাড়ি করে ভার্সিটিতে নিয়ে আসলেন। কি, জাংকুক ভাই তোকে ওনার গাড়ি করে ভার্সিটিতে নিয়ে এসেছেন? কিন্তু কেন? ওই যে বলেছি, একটুর জন্য একটা গাড়ির নিচে চাপা পড়ে যাচ্ছিলাম, সেই গাড়িটা জাংকুক ভাইয়ের গাড়ি ছিল। আমাকে সামনে দিকে গাড়ি জোরে ব্রেক মারেন আর গাড়ি জানলা খুলে একটু বকাঝকা করলেন, এরপর গাড়িতে উঠতে বললেন। আমি উঠতে চাইনি, পরে ওনার বকাকে উঠতে হয়েছে। জাংকুক ভাই তো তোকে চেনেই না, তাহলে তোকে কেন গাড়িতে উঠতে বললেন? চেনেন না মানে? দেখে তো উনি ভালো করে চেনেন, মনে নেই ওই দিন যে তে জাংকুক ভাইকে প্রপোজ করেছিল, সেদিন থেকে মনে হয় চেনেন। তাতে জাংকুক ভাইকে তোর প্রপোজাল অ্যাকসেপ্ট করেছেন? দূর, কি বলিস এসব? আমি ওনাকে প্রপোজ করার পরের দিনই বলে দিয়েছিলাম যে আমি আপনাকে ইচ্ছে করে প্রপোজ করিনি, একটা বাজে জিদ্দে আপনাকে প্রপোজ করেছিলাম। তাই নাকি? তা জাংকুক ভাই এই কথা শুনে কি বললেন? প্রথমে একটু রাগ দেখিয়েছিলেন, কিন্তু পরে মাফ করে দিয়েছেন। তুই কি সব সত্যি বলছিস নাকি আমাদের এসব বানিয়ে বানিয়ে বলছিস? আরে দূর, বানিয়ে বলবো কেন, যা সত্যি তাই বললাম। এবার একটু চুপ থাকতো তোরা, আসার পর থেকে এটা সেটা প্রশ্ন করে যাচ্ছিস, একটু শান্তিতে বসতে দিবি না নাকি? এর কথা শুনে সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর ক্লাসে স্যার চলে আসলেন আর ক্লাস করাতে লাগলেন। একে একে 3টে ক্লাস করানোর পর টিফিন টাইমের বেল বেজে উঠলো। তে আর তার বান্ধবীরা ভার্সিটির ক্যান্টিনে এসে হালকা কিছু খেয়ে আবার ক্লাসে চলে আসলো। এদিকে জাংকুক ক্যান্টিনে বসে বসে নাস্তা খাচ্ছিল, তাই তে তাড়াতাড়ি করে হালকা কিছু খেয়ে ওর বান্ধবীদের নিয়ে আবার ক্লাসে চলে আসলো। বলা তো যায় না, জাংকুক যদি দেখে দেখে ফেলে তাহলে কি থেকে কি করে বলা যায় না। তে তার বান্ধবীদের সাথে নিয়ে ভার্সিটি থেকে বের হয়ে সবার সাথে বিদায় নিয়ে বাসার দিকে হাঁটা ধরলো। ভার্সিটির একটু দূরে আসতে হঠাৎ একটা গাড়ি এসে তে পথ আটকায়। গাড়ির ভিতরে জাংকুককে দেখে তে হালকা ভয় পেয়ে গেল। গড, আজকেও কি আমাকে কিডন্যাপ করার জন্য এসেছেন নাকি? কিন্তু আজ তো আমি কোনো ছেলের সাথে কথা বলিনি। তোমার সেই ফ্রেন্ড কোথায়? কোন ফ্রেন্ড? যার বাসা তোমাদের বাসার পাশে, তোমার ওই ফ্রেন্ড কোথায়? তে বুঝতে পেরেছে জাংকুক কার কথা বলছে। আসলে ও আজ ভার্সিটিতে আসেনি। ও, সমস্যা নেই, তুমি গাড়িতে উঠে বসো, আমি তোমার বাসায় ড্রপ করে দিয়ে আসবো। কার বাসায়? তোমার বাসায়। আসো, গাড়িতে উঠে বসো। আমি রিক্সা করে যেতে পারবো, আপনি চলে যান। তুমি গাড়িতে উঠবে নাকি আমি গাড়ি থেকে নেমে উঠাবো? না না, আমি উঠছি তো, রাখছেন কেন? তারপর তে বাধ্য হয়ে জাংকুকের গাড়িতে উঠে বসলো। জাংকুক মুচকি হেসে তার কাছ থেকে ওর বাসার ঠিকানা নিয়ে গাড়ি স্টার্ট দিল। আর কিছুক্ষণ পর তার বাড়ির সামনে এসে জাংকুক গাড়ি থামালো। গাড়ি থামাতে তে গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার ভিতর চলে গেল। বলে না, আমার দিকে ভালো করে তাকায়ও না, আবার প্রপোজ করে বসলো। মেয়েটাকে আমায় ভালোবেসে প্রপোজ করেছে নাকি মজা করে? কথাগুলো ভেবে জাংকুক আবার গাড়ি স্টার্ট দিয়ে ওর বাসায় চলে আসলো। এদিকে তার বাসা ঢুকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললো। জাংকুকের কাছাকাছি থাকলে তার কেন যেন দম বন্ধ হয়ে আসে আর মুখ থেকে একটা কথা বের হয় না। দেখে বাসা থেকে কিম নানজুন মেয়ের কাছে
দাঁড়ালেন। গতকাল কোথায় ছিলে তুমি? আমাদেরকে না বলে বন্ধুর বাসায় থেকে গেলে তুমি। হঠাৎ তার বাবার গলার আওয়াজ পেয়ে সামনে তাকিয়ে দেখলো তার বাবা দাঁড়িয়ে আছে। বাবা সরি, আসলে আমার এক বান্ধবীর জন্মদিন ছিল গতকাল, তাই সে আমার জোর করে ওর বাসায় নিয়ে যায় আর সাথে রেখে দেয়। বন্ধুর জন্য বাবার কথা ভুলে গেলে? তুমি জানো না তোমার বাবাই তোমাকে ছাড়া কখনো খায় না? সরি বাবাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না, প্রমিস। এটা বলে কিম নানজনকে জড়িয়ে ধরে। বাহ, বাবা মেয়ের ভালোবাসা শুরু হয়ে গেছে। এদিকে একজন মাম্মামও আছে, সে কথা কি কারো মনে পড়ে না? হঠাৎ মা কিম সকিন তাদের সামনে এসে দাঁড়িয়ে কথাটা বলল, না মামামের চেয়ে আমার বাবাই ভালো, আমি অনেক ভালোবাসি আমার বাবাই। হয়েছে, এবার এসব বাদ দাও আর খাবার খেতে আসো। গতকাল দুপুর থেকে সকাল পর্যন্ত তোর বাবাই কোনো ওষুধ খাননি। কি বলছো মামা, খাইনি কেন? সবসময় তো তুই তোর বাবাকে ওষুধ খাইয়ে দিতি, তাই তোর অপেক্ষা করতে করতে কোনো ওষুধই খাইনি। এখন তো আমি এসেছি, দেখি ওষুধ না খেয়ে ওরা কিভাবে থাকে। তুমি খাবার দাও, খাবার খাইয়ে বাবাইকে আবার ওষুধ খাওয়াতে হবে। খাবার টেবিলে রাখা আছে, হাত মুখ ধুয়ে এসে খেতে বস সবাই। আচ্ছা, আমি হাত মুখ ধুয়ে আসছি, দাঁড়াও। এরপর রুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে তার বাবাইকে নিয়ে খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ হলে তার বাবাইকে দুপুর ওষুধ খাইয়ে দিয়ে সে রুমে চলে আসলো। রুমে এসে ভাবতে লাগলো কিভাবে জাংকুকের কাছ থেকে বাঁচা যায়। তাকে সব সত্যি বলে দিতে হবে, না হলে জাংকুক সবসময় তার পিছনে ঘুরঘুর করতেই থাকবে। এদিকে জাংকুক বাসা আসতে জাংকুকের মা জাংকুককে দেখে বকাবকি শুরু করে দিলেন। জাংকুক তার মার কথাগুলো কানে না দিয়ে রুমে এসে ফ্রেশ হয়ে নিল, তারপর নিচে এসে খাবার টেবিলে বসে খাবার খেতে লাগলো। এদিকে তার মা তাকে দেখে টেবিলে খাবার দিয়ে রুমে চলে গেলেন। খাওয়া শেষ হলে জাংকুক আবার রুমে চলে আসলো। এইভাবে জাংকুক আর দুইজনের দিনটা কেটে গেল। সকালবেলাতে ভার্সিটিতে ঢুকতে যা দেখলো তাতে তার জাংকুকের প্রতি ভয়টা অনেক গুণে বেড়ে গেল। দেখতে পেল জাংকুক একটা ছেলেকে হকি স্টিক দিয়ে উড়াধুরা মারছে, আর মার খেয়ে ছেলেটার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। কিন্তু সেদিকে জাংকুকের কোনো ভ্রুক্ষেপ নেই, সে তার মতো করে ছেলেটাকে মেরে যাচ্ছে। ভার্সিটির সব ছাত্রছাত্রীরা ছেলেটার মায়ের খাওয়ার দৃশ্য দেখে যাচ্ছে, কিন্তু কারো সাহস হচ্ছে না যে জাংকুককে গিয়ে আটকাবে। ছেলেটার এমন করুণ অবস্থা দেখে তে আর সহ্য করতে পারলো না, সে এক ধরে জাংকুকের কাছে গিয়ে দাঁড়ালো আর জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এমন কাজে জাংকুক সহ ভার্সিটির সব ছাত্রছাত্রীরা তো অবাক। কি পেয়েছেন কি আপনি? হ্যাঁ, বাবা বড়লোক বড় গরিবদের উপর সবসময় অত্যাচার করে যাবে, ছেলেটাকে এভাবে মারতে আপনার একটু হাত কাঁপলো না? দেখেন, মেরে একদম নাক মুখ থেকে রক্ত বের করে ফেলেছেন বেচারা। এর কথা শুনে জাংকুক কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে রইল। এইভাবে দাঁড়িয়ে আছেন কেন? এখন মারেন ওকে। কি হলো, মারছেন না কেন? ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, আর আপনারা কেমন মানুষ? উনি ছেলেটাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে, আর আপনারা তাকে তাকে তামাশা দেখছেন। লজ্জা করে না আপনাদের? এদিকে তের কথাগুলো শুনে জাংকুক এবারও কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। ভিড় ঠেলে তের বান্ধবী লিসা এসে থেকে চুপ থাকতে বলল। লিসার কথা শুনে তের মাথা যেন আগুন উঠে গেল। কি চুপ থাকবো? কেন চুপ থাকবো? হ্যাঁ, তোরা তো কেউ অন্যায় প্রতিবাদ করতে পারিস না, পারিস শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে। দেখ উনি ছেলেটার কি হাল করেছেন। প্লিজ এবার একটু চুপ হ, তুই কিছু না জেনে ওনাকে শুধু শুধু কথাগুলো শুনেই যাচ্ছিস। কি? আমি শুধু শুধু কথা শুনে যাচ্ছি? লিসা, তুই আমার বান্ধবী, আর বান্ধবী এমনটা বলতে পারলি? আর কি জানবো? হ্যাঁ, নিজের চোখে যা দেখলাম তাতে আমার সব জানা হয়ে গেছে, আর কিছু জানতে হবে না। আজকে ওনার একটা ব্যবস্থা করতে হবে, না হলে হবে না। আবারও জাংকুককে উদ্দেশ্য করে বলল, এই যে শুধু শুধু একটা ছেলেকে কেন এভাবে অকারণে মারলেন জানতে পারি? এদিকে জাংকুক চুপ করে তের দিকে তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে আছেন কেন? আমি আপনাকে কিছু একটা জিজ্ঞেস করেছি, সেটার উত্তর দেন। জিসু, সামনে আসো। কিছুক্ষণ পর ভিড় ঠেলে পিছন থেকে একটা মেয়ে এসে তাদের সামনে দাঁড়ালো। জিসু, আমি এই ছেলেটাকে কেন মেরেছি বলো ওনাকে। আসলে আপু, ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা প্রতিদিন আমার টিচ করতো। গতকাল তো রাস্তার মধ্যে আমার শরীরে হাতও দিয়েছে, তাই আমি আজকে ভার্সিটিতে এসে জাংকুক ভাইয়াকে এই ছেলেটার বিষয়ে বলি। বাকিটা আমি বলি জিসু। প্রতিদিন ভার্সিটিতে আসার সময় এই ছেলেটা নাকি ওকে টিচ করে, সে এসে আজকে আমাকে এই বিষয়টা জানালো, তাই এই ছেলেটাকে আমার অকারণে মারতে হলো। এদিকে তে মেয়েটার মুখ থেকে এমন কথা শুনে তার এখন নিজের প্রতি ঘৃণা হতে লাগলো। ছি, আমি ওনাকে নিয়ে এত খারাপ চিন্তা ভাবনা কিভাবে করতে পারলাম? উনি তো কখনো কাউকে অকারণে শাস্তি দেন না। আমার উচিত ছিল একবার বিষয়টা যাচাই করে দেখা, কিন্তু আমি কোনো কিছু না জেনে ওনাকে এত কিছু বলে ফেললাম, তাও এত মানুষের সামনে। না জানি এখন উনি আমায় কি করেন। এই তোরা এই ছেলেটাকে নিয়ে হসপিটালে ভর্তি করে দিয়ে আয়, যা। আচ্ছা ভাই। তারপর
গেল। তামাশা তো শেষ, তারপরে সবাই এখানে দাঁড়িয়ে আছো কেন? যাও, সবাই যার যার ক্লাসে যাও। জাংকুকের কথা শুনে সবাই যার যার মতো করে ক্লাসে চলে গেল। আর কেউ একটু দূরে গিয়ে নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। তো এখনো জাংকুকের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লজ্জায় সে মাথা তুলে জাংকুকের দিকে তাকাতেই পাচ্ছে না। তোমাকে কি এখন আলাদা করে যাওয়ার জন্য বলতে হবে? না মানে আমি। কোনো কথা না, চুপচাপ ক্লাসে যাও। তে কিছু না বলে তাড়াতাড়ি করে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে তার বান্ধবীদের কাছে গিয়ে বসে পড়লো। কি? আর কিছু বললি না কেন ওনাকে? আমি কি জানতাম উনি ছেলেটাকে কেন মারছেন? জানলে তো আমি বাকিদের মতো চুপ করে দাঁড়িয়ে থাকতাম। আমি তো ওই সময় তোকে বললাম কিছু না জেনে ওনাকে শুধু শুধু বকছিস, কিন্তু তুই তো থামতে চাচ্ছিলে না, আর রাত দেখে ওনাকে কত কথা শুনিয়ে দিলি। ভুল হয়ে গেছে রে, এখন আমি কি করব? ওনার যা রাগ, একবার রেগে গেলে কি থেকে যে কি করেন কেউ বলতে পারে না। যদি আমার কিছু করে, শোন, টিফিন টাইমে ওনাকে গিয়ে সরি বলে দিবি, তাহলে তো হবে। সরি বললে কি উনি আমায় মাফ করবেন? প্রপোজের বিষয়টা তো সরি বলে মাফ পেয়ে গেছিস, তাহলে এবার মাফ পাবি। তুই শুধু ওনাকে সরি বলে দেখ না। আচ্ছা, টিফিন টাইম আসুক, তারপর দেখা যাবে। কিছুক্ষণ পর ক্লাসে চা চলে আসলো। তারপর সব ছাত্রছাত্রীরা গল্প বাদ দিয়ে ক্লাসে মনোযোগ দিল। এক একে 3টা ক্লাস করানো হয়ে গেলে টিফিন টাইমের বেল দিয়ে দিল। টিফিন টাইমের বেল তো দিয়ে দিল, এবার কি করব? কি করবি আর? ওনার কাছে গিয়ে সবকিছুর জন্য মাপ চাইবি? আমি একা একা যাব নাকি? তোরা চল না আমার সাথে। ভুল করেছিস তুই, মাপ চাইবি তুই, তাহলে আমরা যাব কেন? তোরা আমার বান্ধবী না, এমনটা বলতে পারলি? এত ঢং না করে যা তো এখন, আর তাড়াতাড়ি আসিস। অনেক খিদে লেগেছে, কিছু না খেলে শান্তি পাবো না। চল না আমার সাথে, তোরা যা খেতে চাইবি তাই খাবো, তবু আমার সাথে প্লিজ কে চল। হ্যাঁ রে, তুই তো এই কথা বিপদের সময় বলিস, কিন্তু পরে তো আর খাওয়া হয় না। আমরা কোথাও যেতে পারবো না, তো যাওয়ার ইচ্ছে হলে তুই একা যা। ওকে, যা, মনে রাখিস। তুই বিপদে পড়লে তখন বোঝাবো মজা। কথাগুলো বলে তে ক্লাসরুম থেকে বেরিয়ে এসে জাংকুককে খুঁজতে লাগলো। বেশি খুঁজতে হলো না, ভার্সিটির পিছনে আম গাছের কাছে তাকে পেয়ে গেল। এদিকে জাংকুক সেখানে একা একা বসে আছে আর মোবাইলের মধ্যে কার সাথে যেন কথা বলছে। তে ভয়ে ভয়ে জাংকুকের কাছে যেতে লাগলো। দেখি জাংকুকের পিছনে দাঁড়ালো আর জাংকুককে ডাক দিল। এই যে শুনছেন, আপনাকে কিছু বলার ছিল। জাংকুক হঠাৎ কারো গলার আওয়াজ পেয়ে পিছনে ফিরে দেখলো তে দাঁড়িয়ে আছে। পরে কথা বলছি এই বলে জাংকুক ফোনটা কেটে দিল। হ্যাঁ বলো, কি বলবে? আসলে মানে আজব তো, এত ভয় পাচ্ছ কেন? কি বলবে বলে ফেলো। আসলে আমি তখনকার জন্য সরি। বিশ্বাস করে আমি ওইসবের কিছু জানতাম না, না হলে কখনো আপনাকে এত কথা শোনাতাম না। প্লিজ আমায় তখনকার জন্য মাফ করে দিন। ডোন্ট ওয়ারি বেবি, আমি জানি তুমি ইচ্ছে করে করনি, আর তুমি জানলে কখনো এমনটা বলতে না। তবে যাই হোক, তুমি তো ভুল করেছো, এর জন্য তোমার কিছু একটা শাস্তি তো পেতেই হবে। জাংকুকের মুখ থেকে শাস্তির কথা শুনে ভয়ে গলা শুকিয়ে গেল তে। না জানি এখন তার কপালে কি শাস্তি আছে। গড, এইবারের মতো এই বেটার হাত থেকে বাঁচিয়ে দাও, এরপর থেকে কখনো এই বেটার কাছে সামনেও দাঁড়াবো না। কি হলো বেবি, কি ভাবছো? না না, কই কি ভাবছি? তা আমায় কি শাস্তি দিবে? কি শাস্তি দেয়া যায়? হ্যাঁ পেয়েছি। কি? জাংকুক কিছু না বলে তে একদম কাছে চলে আসলো আর তের কানের কাছে গিয়ে তার মুখটা নিয়ে বলল, বেশি কিছু না, শাস্তি স্বরূপ একবার তোমার ওই লাল টুকটুকে মিষ্টি ঠোঁট দ্বারা আমায় একটা কিস করলেই হবে।